7 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বিডার ওয়ান স্টপ সার্ভিস। এখনও দপ্তরে দপ্তরে ছুটতে হয় ব্যবসায়ী উদ্যোক্তাদের। সমস্যা সমাধানের আশ্বাস নির্বাহী চেয়ারম্যানের। নিলাম না হওয়ায় পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে বিপাকে চট্টগ্রাম কাস্টমস। বিক্রি হলেও ডেলিভারি আটকে আছে 564টির। ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম। ফলন ভালো হলেও ন্যায্য দাম পাচ্ছেন না হিলির আলু চাষিরা। লোকসানের শঙ্কা, বাড়তি বোঝা কোল্ড স্টোরেজের ভাড়া। রপ্তানি শুরু হলে দর বাড়ার আশা কৃষি বিভাগের। দেশের ইতিহাসে আবারও স্বর্ণের দামের রেকর্ড। 22 ক্যারেট ঠেকেছে 2,38,000-এ। ট্রাম্পের শুল্ক হুমকিতে ঊর্ধ্বমুখী বিশ্ববাজার। আউন্স বিক্রি হচ্ছে $4,680। এবং গ্রিনল্যান্ড নিয়ে নিজের সিদ্ধান্তে অটল ট্রাম্প। সমর্থন না দিলে ইউরোপের 8টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রশংসায় রাশিয়া। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোর। 7 বছরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS। তাই বাধ্য হয়ে এখনও দপ্তরে দপ্তরে ছুটতে হচ্ছে ভোগান্তি কমার প্রত্যাশায় থাকা ব্যবসায়ী উদ্যোক্তাদের। সফলতার স্বপ্ন দেখানো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও মানছেন তাদের দুর্বলতার কথা। তবে আবারও আশ্বাস, শিগগিরই মিলবে শতভাগ ওয়ান স্টপ সার্ভিস। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস বা OSS সেবা শুরু করে বিডা। এরপর 7 বছর পেরিয়ে গেলেও পুরোপুরি স্টপ হয়নি হয়রানি। দাপ্তরিক কাজে ছুটে বাড়ানো ভোগান্তি। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে সেবা না পেয়ে এখনও যেতে হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। আমরা এখনো সেই 20-25 জায়গায় আমাদেরকে দৌড়াতে হচ্ছে। এটা ইমপ্লিমেন্টেশন এখনো আমরা দেখছি না। ওয়ান স্টপ সার্ভিসটা তো সবসময় সব দিক দিয়ে ভালো, কিন্তু আসলে আদৌ কি বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস কেউ দিতে পারে? কিন্তু খুব যে একটা সাকসেস পেয়েছে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখন যে নতুন বিডার যে নেতৃত্ব আছে এবং এখন যদি উনি সত্যি যদি ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেন, আমরা সবাই উপকৃত হব। দ্রুত ও নির্ভরযোগ্য সেবা না পেলে শুধু প্রতিশ্রুতি আশ্বাসে বাড়বে না বিনিয়োগ, তৈরি হবে না কর্মসংস্থান, কর্মচাঞ্চল্য বাড়বে না অর্থনীতিতে। সব চ্যালেঞ্জকে সামনে এনে সত্যিকার ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যানও। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের, এজন্য সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীদের। কেন আসলে মানুষ এই ওয়ান স্টপ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণে ওনারা এখনো হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান। কিছু অল্প কিছু টাকা সাথে দিয়ে দিতে হলে ওনারা ফিজিক্যালি গিয়ে করতে চান। কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইমপ্রুভ করার জন্য। বর্তমানে বিনিয়োগকারীদের সেবা দিতে সরকারি বেসরকারি 63টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ বিডা। এর আওতায় 47টি সংস্থার 142টি সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মিলছে না পুরোপুরি। বিনিয়োগকারীদের অর্থ এবং সময় অপচয় রোধে নেওয়া হয় ওয়ান স্টপ সার্ভিস প্রকল্প, কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে খাত। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ খাতকে কার্যকর করে তোলার দাবি সংশ্লিষ্ট সকলের। ফজল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আইনি বাধাসহ নানামুখী জটিলতায় নিলাম না হওয়া 10,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে যেমন চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, তেমনি নিলামে বিক্রি হওয়া আরও 564টি কন্টেইনার পণ্য ডেলিভারিও আটকে আছে। এ অবস্থায় পণ্য ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানিকারকের ছাড় না করা 20 ফুট সাইজের 2,878 টিউএস এবং 40 ফুট সাইজের 7,454 টিউএস কন্টেনারের পাশাপাশি 69,860 LCL ও 6,067 প্যাকেজ বাল্ক পণ্য এখন বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হয়ে দেখা দিয়েছে। হাজার কোটি টাকা মূল্যের এইসব পণ্য এখনও নিলামে বিক্রি করতে পারেনি কাস্টমস। এইগুলো থাকার কারণে আমাদের অপারেশনটা স্মুথ হচ্ছে না এবং বিভিন্ন রকম ঝুঁকি থাকে। অনেক সময় দীর্ঘদিনের পুরনো মালামাল, বিভিন্ন রকম চুরির ঝুঁকি থাকে বা বিভিন্ন রকম দুর্ঘটনার ঝুঁকি থাকে, অগ্নি ঝুঁকি থাকে।
মূলত মামলা সহ নানামুখী জটিলতায় বিদেশ থেকে আমদানি করা এসব পণ্য নির্ধারিত 30 দিনের মধ্যে ছাড় করতে পারেনি আমদানিকারক। আর নিয়ম অনুযায়ী এসব পণ্য নিলামে বিক্রি করার কথা, কিন্তু সেখানেও সৃষ্টি হয়েছে সংকট। নিলামে যাওয়ার পরে অনেক আমদানিকারক বিভিন্ন মামলা মোকদ্দমে দিয়ে নিলাম প্রথা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে একটা জটিলতা সৃষ্টি হয় এবং এর মধ্যে একটা দীর্ঘ সময় ক্ষেপণ হওয়ার কারণে অনেক পণ্য মান নষ্ট হয়ে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা পণ্য আটকা পড়ে আছে এই নিলাম শেডে। মামলা এবং কেমিক্যাল টেস্ট সহ দীর্ঘসূত্রিতার কারণে এসব পণ্য ছাড় না হওয়ায় গুণগত মান নষ্ট হয়ে গেছে। অনেক পণ্যই বিক্রির অযোগ্য, এমনকি নিলাম হওয়া পণ্য ছাড় করানো যাচ্ছে না। আর এতে শত শত কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী 2025 সালের সর্বমোট 2015 কন্টেনার পণ্য নিলামের জন্য তোলা হলো। বিক্রি হয়েছে 1073 কন্টেনার পণ্য। বিক্রি হওয়া পণ্যের মধ্যে মাত্র 509 কন্টেনার ডেলিভারি হলো। বাকি 564 কন্টেনার পণ্য এখনও আটকে আছে। বিশেষ একটা বড় লট 20 টন একটা খাদ্য, শুধু তাদের সিদ্ধান্তহীনতার কারণে মালটা শেষ হতো। খাদ্যের উপযোগিতাও নষ্ট হলো, দিল না। পরবর্তীতে পশু খাদ্য হিসেবে আমরা বিট করলাম, তাও দিল না কর্তৃপক্ষ। এখন ধ্বংস। এর দায়িত্ব কার? এই অবস্থায় নিলামে গতি আনার পাশাপাশি বিক্রি হওয়া পণ্য ডেলিভারির জট কাটাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। নিলামটা যাতে দ্রুত হয়, স্বচ্ছ হয় এবং জবাবদিহিতামূলক হয় এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সেটার জন্যই এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিতে ব্যর্থ হলে পণ্য এবং বিডারের জামানত দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্য নিষেধাজ্ঞায় আমদানি ঘাটতিতে পড়েছে বেনাপোল স্থলবন্দর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, প্রতি বছর দেশে যে পরিমাণ ভোগ্যপণ্যের চাহিদা রয়েছে, এই চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন কম হয়, আমদানির উপর নির্ভর করতে হয় এবং এই আমদানির বড় একটি অংশ আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। তবে আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছর ধরে কারণে অকারণে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ভোগ্যপণ্য জাতীয় খাদ্যদ্রব্যে বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন শর্ত এবং আমদানি মূল্য বৃদ্ধির কারণে কিন্তু খাদ্যদ্রব্য জাতীয় পণ্যের যে আমদানি সেটি চরমভাবে বেনাপোল বন্দর দিয়ে হ্রাস পেয়েছে। ফলে 2024 সালের তুলনায় 2025 সালে এসে কিন্তু বেনাপোল বন্দরে 80,000 মেট্রিক টন খাদ্যদ্রব্য পণ্য আমদানি করেছে। বন্দরের তথ্য বলছে 2024 সালে বেনাপোল বন্দর দিয়ে খাদ্যদ্রব্য চাল আমদানি হয়েছিল 40,149 মেট্রিক টন, আর 2025 সালে এসে চাল আমদানি পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 3,081 টন। পেঁয়াজের আমদানি ছিল 2024 সালে 445 টন, 25 সালে এসে মাত্র দাঁড়িয়েছে 144 টন। ডাল আমদানি ছিল 48,668 মেট্রিক টন, তবে 25 সালে মাত্র 2040 মেট্রিক টন। আদা ছিল 645 মেট্রিক টন এবং 25 সালে এসে মাত্র 380 মেট্রিক টন। তবে এই অবস্থা থেকে উত্তরণে আমরা দেখতে পেয়েছি 2022 সালে বাংলাদেশ সরকার দিল্লিতে দেশের বাণিজ্য মন্ত্রণালয় একটি কোটা চুক্তি করেছিল এবং কোটা চুক্তিতে বলা হয়েছিল যে 6টি পণ্যের নির্দিষ্ট পরিমাণে আমদানি করবে এবং এই আমদানিতে চাল 20 লাখ মেট্রিক টন, পেঁয়াজ 7 লাখ মেট্রিক টন, গম 45 লাখ মেট্রিক টন, চিনি 15 লাখ মেট্রিক টন, আদা 1.5 লাখ মেট্রিক টন এবং ডাল হচ্ছে 30,000 মেট্রিক টন কিন্তু এই কোটা চুক্তিতে ভারতের কাছে চাওয়া হয়েছিল। তবে আমরা দেখতে পেয়েছি এই কোটা চুক্তির দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। ফলে খাদ্যদ্রব্য আমদানিতে যে জটিলতা সেটি এখনো কিন্তু রয়ে গেছে। ব্যবসায়ীরা আমাদের বলছে যে কোটা চুক্তি যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু যখন তখন এই মূল্য বৃদ্ধি বা অন্যান্য যে প্রতিবন্ধকতা সেটি কিন্তু সৃষ্টি হবে না, ফলে দেশের বাজার কিন্তু স্থিতিশীল থাকবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে খাদ্যদ্রব্য আমদানিতে নানান প্রতিবন্ধকতায় যে প্রায় 80 লাখ মেট্রিক টন খাদ্যদ্রব্য আমদানি কমেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। এদিকে ভালো ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় হিলির আগাম জাতের আলু চাষিরা। ব্যবসায়ীরা বলছেন কোল্ড স্টোরেজ ভাড়া ও বাজারে পুরাতন আলুর সরবরাহ বেশি থাকায় নতুন আলুর দামে ধস নেমেছে। রপ্তানি শুরু হলে দাম বাড়ার আশা স্থানীয় কৃষি বিভাগের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট।
প্রতি বছরের মতো এবারও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া এলাকায় আগাম জাতের আলু চাষ করেন কৃষকরা। উৎপাদিত এসব আলু বিক্রির জন্য হিলির খটরা মাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বসানো হয়েছে অস্থায়ী আলুর হাট। প্রায় ৩০ বছর ধরে আলুর মৌসুমে বসে এই হাট। প্রতিদিন এখানে ৫০ লাখ টাকার আলু কেনাবেচা হয়। এবছর ফলন ভালো হলেও দাম কম হওয়ায় হতাশ কৃষকরা। বিঘা প্রতি আলু উৎপাদনে খরচ পড়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা, অথচ ছোট জাতের প্রতিমন আলু বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়, আর বড় জাতের আলু ১০০০ থেকে ১০৫০ টাকায়, যা গত বছরের তুলনায় অনেক কম। আলু নিয়ে আসলে খুব সুবিধা হচ্ছে। আমরা গ্রামের মধ্যে আমার পার্শ্ববর্তী গ্রাম, আমাদের এখানে আসে আলু দিচ্ছি। বিগত বছরের তুলনায় এবার আলুর দাম অনেক কম, যেটা স্টোরে পুরাতন আলু থাকার কারণে আমরা যারা ব্যবসা করি তাদেরও লস, কৃষকদেরও লস। এখান থেকে যে টাকাটুকু ওঠে সেই টাকাটা আমরা সমুদায় মসজিদে ভাগ করে দিই। এলাকায় যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোকে ভাগ বন্টন করে দেওয়া হয়। এদিকে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলন ভালো হয়েছে। রফতানি শুরু হলে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা তাদের। আগাম জাতের আলুটা আসলে সময় কম লাগে এবং সাশ্রয়ী, এবং কৃষকরা আসলে এই জন্য এই আগাম আলুর প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে, এবং আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। চলতি মৌসুমে হিলিতে ১৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। সময় সংবাদ, হিলি। এবার জানাবো পুঁজিবাজারের খবর। মিশ্র প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস এবং তৃতীয় কার্যদিবসের এখন পর্যন্ত প্রায় ১.৫ ঘন্টা লেনদেন হয়েছে, এবং প্রায় ১.৫ ঘন্টা লেনদেনে দেখা যাচ্ছে ৩ সূচকে সকাল থেকে এক ধরনের উত্থান ছিল, এবং আধ ঘন্টা লেনদেনের পরে দেখা গেছে যে প্রধান সূচক ডিএসই এক্স সূচক, সেই সূচকের আবার পতন শুরু হয়েছে। এই মুহূর্তে এখন ঢাকার পুঁজিবাজারে দেখা যাচ্ছে প্রধান সূচক ডিএসই এক্স সূচক পয়েন্ট হারিয়েছে ১.১৬ পয়েন্ট, এবং সরিয়া সূচক বা ডিএসই এস সূচক সেটি হারিয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতা। সেখানে আমরা দেখতে পাচ্ছি ১.৭৩ পয়েন্ট বেড়েছে, এবং ডিএস30 সূচক এখন পর্যন্ত ১ পয়েন্ট কমেছে। এবং যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেই কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং কমেছে ১২৯টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ৯৫টি কোম্পানির শেয়ারের দাম। এবং যদি উত্থান পতনের চিত্রটা একটু আমরা দেখাই, ডিএসই এক্স সূচকের চিত্রটা যদি দেখাই, সকাল থেকে আধ ঘন্টার লেনদেন কিন্তু ছিল ঊর্ধ্বমুখী, এবং তারপরেই দেখা যায় ১০:৩০টার পর থেকেই নিম্নমুখী প্রবণতায় চলছিল ডিএসই এক্স সূচকের লেনদেন। এবং আমরা যদি একটু দেখি যে কত টাকা লেনদেন হলো আজকে প্রায় ১.৫ ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে, প্রায় ২০০ কোটির মতো, ১৯৭ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এবং কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে সেই চিত্র যদি একটু আপনাদেরকে দেখাই, টপ 20-তে ১ নম্বরে রয়েছে খান ব্রাদার্স পিপি। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে ১০ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন করেছে। ২ নম্বরে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এই কোম্পানিটি এখন পর্যন্ত ১০ কোটি ২৭ লাখ টাকা ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে। কোম্পানিটির একটি শেয়ারের দাম এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে রয়েছে ৩৭৮ টাকা ১০ পয়সা। এবং ৩ নম্বরে রয়েছে ব্যাংক খাতের একটি কোম্পানি সিটি ব্যাংক। সিটি ব্যাংকের একটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে ঢাকার পুঁজিবাজারে ২৫ টাকা ৯০ পয়সা। এবং আজকে ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত ৮ কোটি ১৭ লাখ টাকা লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে। অর্থাৎ সকাল থেকে ঢাকার পুঁজিবাজারে এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও আধ ঘন্টা লেনদেনের পর দেখা যায় যে প্রধান সূচক এবং বাছাইকৃত সূচকের এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট। দেশের ইতিহাসে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণ। ৪,১৯৯ টাকা বেড়ে ২২ ক্যারেটের ভরির দাম ঠেকেছে ২,৩৮,৮৭৯ টাকা। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির পর বিশ্ববাজারে রেকর্ড পরিমাণে বেড়েছে স্বর্ণ ও রূপার দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান এই ধাতুর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা লেগেছে। দফায় দফায় দাম বাড়ার ধারাবাহিকতায় এবার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ৪,১৯৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম দাঁড়িয়েছে ২,৩৮,৮৭৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২৪,০৩১ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৫,৪৩০ টাকা। এদিকে গেল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেয়া পর্যন্ত ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের শুল্ক হুমকির একদিনের মাথায় বিশ্ববাজারে রেকর্ড পরিমাণে বেড়েছে স্বর্ণ ও রূপার দাম। অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রূপার দিকে ঝুঁকছেন।
সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম 1.6% বেড়ে প্রতি আউন্স $4,670 পৌঁছেছে। দিনের মধ্যে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ $4,689 ছুঁয়েছে। একই সঙ্গে রূপার দাম 4.4% বেড়ে প্রতি আউন্স $93.85 হয়েছে। এদিন রূপার দামও ছুঁয়েছে রেকর্ড $94.08। জিনা তারা যশোয়া, সময় সংবাদ। যৌথভাবে রবি এলিট গ্রাহকদের জন্য ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক ও রবি আজিয়াটা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। এতে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, রবি আজিয়াটার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা এবং ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও বেশি গ্রাহককে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ে চা বাগানগুলোতে শুরু হয়েছে প্রুনিং কার্যক্রম। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা 2 মাস চা পাতা উত্তোলন ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ থাকায় এই সময়টাকে কাজে লাগিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বিস্তারিত পঞ্চগড় থেকে সোহাগ হায়দারের রিপোর্টে। নতুন কুড়ি ও পাতা উৎপাদনের প্রস্তুতিতে কোথাও পরিষ্কার করা হচ্ছে আগাছা, কোথাও আবার গাছের মাথা ও ডালপালা ছেটে দেওয়া হচ্ছে। এতে করে পুরো বাগান জুড়ে কর্মচাঞ্চল্য দেখা গেছে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ের চা বাগানগুলোতে শুরু হয়েছে পুনিংয়ের কাজ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা 2 মাস চা পাতা উত্তোলন ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধ করা হয়েছে। বাগান মালিক ও শ্রমিকরা জানান, গেল কয়েক বছর ধরে চা চাষিরা নানা সিন্ডিকেটের শিকার হলেও জেলা প্রশাসন ও বাংলাদেশ চা বোর্ডের সহায়তায় আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তবে এখনো কীটনাশক সংকট সহ রয়ে গেছে কিছু সমস্যা। শুধু চার দাম না দেয় তাহলে আমরা মনে ভাতে পাবো না। আমাদের মজুরি দিতেছে 500, এখন ভাও বাজার তো বেশি, পোষাইতেছে না। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2025 সালে পঞ্চগড় জেলায় চা উৎপাদন হয়েছে 1,72,47,966 কেজি। আগের অর্থ বছরের তুলনায় বেড়েছে 49,29,118 কেজি। 2025 সালে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকার মতো। এই চা শিল্প রক্ষায় আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। চা পাতার মান রক্ষার জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্ট করেছি। বর্তমানে এই অঞ্চলে প্রায় 11,600 একর জমিতে চা চাষ হচ্ছে। গেল বছর 9,77,46,000 কেজি সবুজ চা পাতার বিপরীতে উৎপাদিত হয়েছে 2,02,42,000 কেজি চা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বিরূপ আবহাওয়া আর বহুজাতিক কোম্পানির কারসাজিতে ধ্বংসের মুখে রংপুরের পোল্ট্রি শিল্প। পেশা বদল শুরু করেছেন অনেক খামারি। সরকারি সহায়তা ছাড়া এই শিল্প টিকিয়ে রাখা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, আধুনিক ব্যবস্থাপনা না মানায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের 31 নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার বাসিন্দা আখিদুল ইসলাম মানু 3টি শেডে প্রায় 8,000 মুরগি নিয়ে খামার শুরু করেছিলেন। কিন্তু পোল্ট্রি খাদ্যের লাগামহীন দাম আর কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটে লোকসানের বোঝা বইতে না পেরে শেষ পর্যন্ত খামার বন্ধ করে দিতে বাধ্য হন। আমার 3টা শেডে মুরগি ধরানোর ক্যাপাসিটি ছিল প্রায় 8,000। মুরগির বাজার খারাপ হওয়ার কারণেই আমি এই ব্যবসা থেকে এখন লসে যার কারণে ব্যবসা ছাড়িয়ে দিছি। 2004 সাল থেকে রংপুরে ব্যাপকভাবে গড়ে ওঠে খামার ভিত্তিক পোল্ট্রি শিল্প। এক সময় লক্ষাধিক মুরগির বড় বড় খামারও ছিল এই অঞ্চলে। তবে 2007 সালে অ্যাভিয়ান ফ্লু এবং 2019 সাল থেকে পোল্ট্রি খাদ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও কর্পোরেট সিন্ডিকেটে এই শিল্পে নেমে আসে বড় ধরনের ধস। আমরা যে পুঁজি নিয়ে নামছিলাম, পুঁজি আমাদের শেষ। এখন আর আমরা খামার করতে পারতেছি না। টাকা পয়সা, বিদ্যুৎ সবকিছু খরচ বেশি। যেহেতু খামারির পুঁজি নেই এবং এই দুর্বলতাটার সুযোগ নিয়ে কর্পোরেট কোম্পানিগুলো কম মূল্যে ডিমটাকে গ্রহণ করে তারা অতি মুনাফা করে ডিমটা বিক্রি করতেছে। তবে জেলা প্রাণী সম্পদ দপ্তরের দাবি, আধুনিক ব্যবস্থাপনা না মানায় ক্ষতির মুখে পড়ছেন অনেক খামারি। প্রযুক্তিগত সহায়তা আমাদের কাছে যোগাযোগ থাকলে তারা এই ড্রপ আউট সম্ভাবনাটা কমে যাবে।
আরেকটি হলো যে তাদের খাদ্য খরচটা কমাতে হবে, তাহলে তাদের আয়টা বাড়বে। রংপুর বিভাগে বর্তমানে নিবন্ধিত, অনিবন্ধিত ও বন্ধ খামার মিলিয়ে মোট খামারের সংখ্যা 1,20,216টি। লোকসানের দায়ে এভাবেই মুরগি পালন ছেড়ে দিচ্ছেন খামারিরা। বহুজাতিক কোম্পানিগুলোর সিন্ডিকেটে খাদ্য এবং বাচ্চার দাম বাড়ায় এই পেশা থেকে মুখ ফিরে নিচ্ছেন অনেকেই। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। তৃতীয়বারের মতো পর্দা নামলো আকিজ ভেঞ্চার লিমিটেডের কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট আকিজ ভেঞ্চার ফ্যান্টাসি ক্রিকেট 2025-এর। এই টুর্নামেন্টের স্লোগান ছিল ব্যাটে বলে দুরন্ত, লড়াই হবে দুর্দান্ত। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্রিকেট মাঠে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। আকিজ ভেঞ্চার লিমিটেডের অ্যাডমিন ডিপার্টমেন্ট ও ইভেন্ট টিমের তত্ত্বাবধানে 30টি দলের জমজমাট এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। গেল 17 জানুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং আইএসসিডি দল 9 উইকেটে জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। ভূরাজনৈতিক অস্থিরতায় সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিপরীতে চাহিদা বাড়ায় পূর্বাভাসে ঊর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দাম। গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে একমত না হলে ইউরোপীয় কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। এ ধরনের পদক্ষেপে অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কমতে পারে জ্বালানি তেলের চাহিদা। এতে কমতির দিকে অপরিশোধিত তেলের বিশ্ববাজার। সপ্তাহ ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম 2.12% কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে $64.08। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 3.25%। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও 2.89% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $59.42। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 2.36%। যুক্তরাষ্ট্রে শীতের তীব্রতা বাড়ায় চাহিদা বাড়ছে প্রাকৃতিক গ্যাসের। সপ্তাহ ব্যবধানে প্রতি MMBTU এর দাম 4.14% বেড়ে দাঁড়িয়েছে $3.57। তবে মাস ব্যবধানে দাম কমেছে 10.20%। চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ঘিরে সরবরাহ সংকটের শঙ্কায় কমছে গ্যাসোলিনের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি গ্যালনের দাম কমেছে 2.16%। তবে মাস ব্যবধানে বেড়েছে 2.46%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আবারও গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দ্বীপটি নিতে বিরোধিতা করা দেশের ওপর শুল্ক আরোপ করা হবেই। ইউরোপ বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা ছাড় দেবে না। গ্রিনল্যান্ড নিয়ে নিজের সিদ্ধান্তেই আটকে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইউরোপ তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয় তবে মার্কিন বাজারে ইউরোপের 8টি দেশের পণ্যে শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে 10% আর জুন থেকে 25% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্কের নেতারা বলছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধুই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অধিবাসীদের। ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপের প্রতিরক্ষা খাতে শেয়ার বাড়লেও গাড়ি, প্রযুক্তি ও বিলাসী পণ্যের শেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের প্রশংসা করেছে এবং ইউরোপের নেতাদের সমালোচনা করছে। রাশিয়া এই পরিস্থিতিকে ইউরোপের বিভাজন হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা জোটের শক্তিকে দুর্বল করতে পারে বলেও তারা মনে করছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা রাশিয়ার জন্য সুসংবাদ বলেই মনে করছে মস্কো। অন্যদিকে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড থেকে আইস ব্রেকার কিনছে। ফিনল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় আইস ব্রেকার ডিজাইনার। নতুন 11টি আইস ব্রেকার মার্কিন কোস্টগার্ডের জন্য অর্ডার করা হয়েছে, যার মধ্যে 4টি ফিনল্যান্ডে, বাকি 7টি যুক্তরাষ্ট্রে নির্মাণ হবে। বিশ্লেষকরা বলছেন, আইস ব্রেকার ব্যবহার করে আর্কটিক মহাসাগরের বাণিজ্যিক ও প্রতিরক্ষা কৌশল শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বিডার ওয়ান স্টপ সার্ভিস। এখনও দপ্তরে দপ্তরে ছুটতে হয় ব্যবসায়ী উদ্যোক্তাদের। সমস্যার সমাধানের আশ্বাস নির্বাহী চেয়ারম্যানের।
নিলাম না হওয়ায় পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে বিপাকে চট্টগ্রাম কাস্টমস। বিক্রি হলেও ডেলিভারি আটকে আছে 564টির। ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম। এবং দেশের ইতিহাসে আবারও স্বর্ণের দামের রেকর্ড। 22 ক্যারেট ঠেকেছে 2,38,000-এ। ট্রাম্পের শুল্ক হুমকিতে ঊর্ধ্বমুখী বিশ্ববাজার। আউন্স বিক্রি হচ্ছে $4,680। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশো, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।